নমস্কার, শান্তনু হাজরা বলছি। এই ভোটের রাজনীতির কচকচানি আর ভালো লাগছে না। কবিতাই ভালো আমাদের। আচ্ছা, আরেক কবিতার কথা বলি, আরেক কবির কথা বলি। আগের দিন সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় কেনার গল্পটা পড়েছিলাম। আজ বলবো আরেক কবি, শ্রী বিষ্ণু দে। সেই বিষ্ণুদের আগামী দিনের কি ভাবনা, রবীন্দ্রনাথের একটা শেষ হয়ে যাওয়া গল্পকে টেনে নিয়ে আবার নতুন করে তার মধ্যে রূপ দেওয়া, একমাত্র বিষ্ণুদেই পারেন। রবীন্দ্রনাথ একটি গল্প লিখেছিল, চতুরঙ্গ। সেই গল্পে সৌদামিনী একটি অংশ ছিল। এই সৌদামিনীর সঙ্গে কবির সম্পর্ক ছিল ভালোবাসার, এক ত্রিকোণ প্রেমের গল্প। কিন্তু সে প্রেম পূর্ণতা পায়নি। তাই সৌদামিনী মরার আগে কবিকে বলেছিলেন যে তোমার সঙ্গে আর আমার দেখা হলো না এই জন্মে, তো পরজন্মে যেন আমি সৌদামিনী হয়েই জন্মাই এবং তোমাকে যেন ফিরে পাই। তো এইখানে কবি শেষ করে দিয়েছিল তার কবিতা। তা বিষ্ণুদেব রবীন্দ্রনাথকে বলেছিল যে আপনি এমন মানুষ যে ওইখানে কবিতাটা, গল্পটা শেষ করে দিলেন। আমার খুব ইচ্ছা ওর পরের অংশটুকু লেখার। তা রবীন্দ্রনাথ বলছিলেন যে লেখো না, কী হয়েছে। তারপরে উনি একটি বই লেখেন, তার নাম স্মৃতিসত্তা ভবিষ্যৎ। স্মৃতিসত্তা ভবিষ্যৎ। বিষ্ণুদেবকে বলি, এবার বিষ্ণুদেব ছিলেন রবীন্দ্র পরবর্তী যুগের একজন শ্রেষ্ঠ কবি। বিষ্ণুদেবকে আর শক্তি চট্টোপাধ্যায়কে বলা হয় শ্রেষ্ঠ কবি। এরা কী করেছিল, এরা রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত হয়েছিল। এই তিনজন কবিকে বাংলা সাহিত্যে একটা বিশাল জায়গা দিয়েছে জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব এবং শক্তি চট্টোপাধ্যায়। আরও কবি আছে কিন্তু তাদের লেখালেখি কম, এত লেখেনি। যার জন্য এই তিনজনকে আলাদা জায়গা দিয়েছে। ওরা রবীন্দ্র প্রভাব মুক্ত হয়েছিল। রবীন্দ্রনাথের ব্যক্তিগত বন্ধু ছিল এরা, অন্তত বিষ্ণুদেবের কথা যেটা জানি। তবু উনি রবীন্দ্র প্রভাব মুক্ত হয়েছিলেন। ওনাকে সবাই বলতো মার্ক্সবাদী কবি, কেন ওনার কবিতায় সাম্যবাদের কথা ঝরে পড়ত। কিন্তু যখন রবীন্দ্রনাথ কবি বললেন যে দামিনী সৌদামিনীর শেষ কথাটা আমি লিখব, তা সেখানে উনি পুনর্জন্মের কথা বলেছেন বারবার। তা আমি তো আবৃত্তি কান্নাই তো বই পড়ি। সেদিন সমুদ্র ফুলে ফুলে উন্মুক্ত মাঘী পূর্ণিমায়, সেদিন দামিনী বুঝি বলেছিল মিটিল না স্বাদ। পুনর্জন্ম চেয়েছিল, জীবনের পূর্ণচন্দ্রের মৃত্যুর সীমানায় প্রেমের সমুদ্রে ফের খুঁজেছিল পূর্ণিমার নীলিমায় অগাধ। সেদিন দামিনী সমুদ্র তীরে অশক্ত শরীরে তুমি বুঝি প্রত্যয় ঝুলন পূর্ণিমা, মাঘী বা ফাল্গুনী কিংবা বৈশাখী, রাস বা কোজাগরী, এমনকি অমাবস্যার নিরাকার তোমারই প্রতিজ্ঞা। আমার মিটিল না স্বাদ তোমার সমুদ্র বেদনায়, বেঁচে মরি দীর্ঘ ভাঙ দিবস দামিনী সমুদ্র দীপ্য তোমার শরীরে। তা উনি পুনর্জন্মের কথা বলেছেন। ওনার পুনর্জন্মের কথা ওনার মনের মধ্যে ছিল। তা দামিনী বা সৌদামিনী যে যে একটা কষ্ট নিয়ে মারা গেছেন, যে আমি পেলাম না ত্রিকোণ প্রেমের বলি হলো দামিনী, সেইটা রবীন্দ্রনাথ তো ফুটিয়ে দিয়েছেন। কিন্তু বিষ্ণুদেবকে সেই অংশটাকে তৈরি করতে হয়েছে যে দামিনী যে ত্রিকোণ প্রেমের বলি হলো এবং বলে গেল কবিকে যে পরের জন্মে যেন তোমাকে আমি এইভাবেই পাই, এবার প্রণাম নাও আমার। তা ওই অংশটা ফুটিয়ে তোলা যে কী কষ্টকর, রবীন্দ্রনাথ তাতে হাত দেয়নি, বিষ্ণুদেব হাত দিয়েছিল। সেই জন্যে তার কাছে কখনো মনে হয়েছিল বিষ্ণুদেবের কাছে যে মাঘী পূর্ণিমা
কি রাস পূর্ণিমা, কি কোজাগরী পূর্ণিমা, কি বৈশাখী পূর্ণিমা, এর চেয়ে অন্ধকার ভালো, অমাবস্যা ভালো। তা তার একটা হতাশ মনের পরিচয় দিয়েছে এখানে। জানি না আর অন্যান্য পণ্ডিতরা কি বলবেন, আমার তো মনে হয় হতাশার কথা বলেছেন। আর যেটা যেটা বেশি বাজে সেটা হচ্ছে গিয়ে ওনার এই যে ব্যর্থ প্রেম, সৌদামিনীর ব্যর্থ প্রেম, আমার মিটিল না স্বাদ। তোমার সমুদ্রে বেদনায় বেঁচে মরি দীর্ঘ দিবস, দামিনী সমুদ্রে দীপ্র তোমার শরীর। তা দামিনীর শরীর সমুদ্রে দীপ্র হয়ে আছে। এই দামিনীর কষ্ট যে প্রকাশ করা, যে কি কষ্ট, কি কি বিশাল বুদ্ধি খরচ করে বিষ্ণু থেকে লিখতেছিল, তাই উনি রবীন্দ্রনাথকে পড়েছিলেন তার ওই স্মৃতি সত্তা ভবিষ্যৎ কবিতাটি। রবীন্দ্রনাথ পড়ে বলেছিলেন যে এত সুন্দর তা আমি ভাবিনি, তোমার ভাবনার মধ্যে বিরাট মহত্ব আছে। এখনকার পাঠকরা মনে হয় এসব ভুলে গেছে, তারা এই নিয়ে কোনো কালচারও করে না, পড়েও না। মাঝে মাঝে শক্তি চট্টোপাধ্যায় দু একটা কবিতা দেখি অনেকে আলোচনা করেন, যেমনি অবনী বাড়ি আছো, কি যেতে পারি কিন্তু কেন যাব, অথবা ওই বীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা গান হয়েছে আর কি, গানের জন্য জনপ্রিয় হয়েছে, যে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। এই ধরনের কবিতাগুলো আবার ফিরে ফিরে আসছে। সৌদামিনী কবিতাটাও ফিরে আসবে, রবীন্দ্রনাথের চতুরঙ্গও আবার ফিরে আসবে, এই আশা করে আজকের কবিতার আসর এইখানে বন্ধ করছি। আবার নতুন কোনো আসরে গিয়ে কবিতা বলবো।